দেখুন, আমি এটাতে খুব বেশি পার্থক্য বুঝি না, কারণ আমি তো আসলে এই জনপদেরই মানুষ। আর জলবায়ু পরিবর্তনের শিকার যে মানুষগুলো, তার ভিতর থেকে আমি বেড়ে উঠছি। আমার জন্ম হয়েছে একটা নদীর পাড়ে, মোংলা নদী, এবং একদিকে বিষ্ণা নদী, কুমারখালী নদী, আরেকদিকে দাউদখালী নদী। তো সব কিছু মিলে এই নদীমাতৃক সভ্যতার ভিতরে আমি বেড়ে উঠছি। আমি সুন্দরবনের মানুষের জীবন জীবিকা নিয়ে কিছু পড়ালেখা করেছি বা কাজ করেছি, এবং আমি দেখেছি যে আমাদের জনপদের মানুষ তাদের জীবন জীবিকার জন্য সুন্দরবনের উপর নির্ভরশীল। তারা এই জলবায়ু পরিবর্তনের কারণে নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। পাশাপাশি মনুষ্য সৃষ্টি কিছু দুর্যোগ এই জনপদের মানুষকে হুমকির মুখে ফেলছে। যেমন মনে করেন, অবৈধভাবে নদীখাল দখল হচ্ছে, আবার সুন্দরবনের ভিতরে দেখা যাচ্ছে বিষ দিয়ে মাছ শিকার, বাঘ হরিণ শিকার সহ নানা অপকর্ম চলছে। তো আমরা মনে করি মানুষকে সচেতন করতে পারলে আমরা এই জনপদের যে একটা পরিবেশ ছিল সেটাকে আবার পুনরুদ্ধার করতে পারবো। যদি জলবায়ু পরিবর্তনের শিকার এই মানুষগুলো হয়তো পুরোপুরি ফিরে পাবে না, কিন্তু তারপরেও তারা টিকে থাকতে পারবে এই কঠিন পরিস্থিতিতে। মাননীয় মন্ত্রী, আরেকটি বিষয়, বাংলাদেশ কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে অন্যতম ক্ষতি শিকার একটি দেশ এবং বিভিন্ন সময় ধরে কিন্তু বাংলাদেশ ক্লাইমেট জাস্টিস এবং ক্লাইমেট ফাইন্যান্সের দাবি করে আসছে উন্নত দেশগুলোর প্রতি। তো উন্নত দেশগুলো কি যথেষ্ট সহায়তা করছে? আমরা যতদূর জানি যে করছে না, সেক্ষেত্রে আপনার দেখুন, যেটুকু সহযোগিতা করছে বিগত দিনে আমরা দেখতে পেয়েছি, সেটুকু কিন্তু সঠিকভাবে আপনার মূল্যায়ন হয়নি। সুতরাং আমি তাদেরকে দোষ দেওয়ার আগে আমি আমাদেরকে বলবো যে আমাদেরকে যে কোনো প্রকল্প সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে তুমি এতটুকু ক্ষতি করেছো, সুতরাং তোমাকে এতটুকু ক্ষতিপূরণ দিতে হবে। যেটাকে মানে কার্বন, মনে করেন আপনার ক্লেম আমরা যদি করতে পারি, তাহলে সেটার জন্য আমরা কার্বন ভিক্টিম সেটা বেনিফিট আমরা পাবো। আমরা ইতিমধ্যে যেগুলো পেয়েছি সেগুলো দেখা গেছে যে আমরা উপকূলে সাধারণ মানুষের জন্য ব্যয় না করে অন্য জায়গায় ব্যয় করা হয়েছে। তো আমরা চেষ্টা করবো আগামীতে সত্যিকার অর্থে জলবায়ু পরিবর্তনের যে শিকার মানুষগুলো, তাদের বিকল্প কর্মসংস্থান, তাদের স্যানিটেশন, তাদের সুপেয় পানি, তাদের জীবন জীবিকা, সেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। তাহলে আমি মনে করি বিশ্ব সম্প্রদায় আগ্রহ হবে, এবং তারা আমাদের প্রকল্পগুলো যদি সঠিকভাবে তাদের উপস্থাপন করতে পারি, তাহলে তারা কিন্তু তাদের এই সহযোগিতার ব্যাপারটা মূল্যায়ন করবে। পাশাপাশি আমরা যে নতুন করে যে প্রকল্পগুলো নিয়েছি, সেগুলোতে আমরা মনে করি যে কার্বন ভিক্টিম হিসেবে আমরা অনেক বেশি ক্রেডিট পাবো, কারণ আমরা যে গাছ লাগানোর পরিকল্পনা নিচ্ছি, এতে আমরা কার্বন ক্রেডিট পাবো এবং ক্লেম করতে পারবো যে না, আমরা এতটুকু করেছি, সুতরাং তোমাদেরকে এতটুকু আমাদেরকে দিতে হবে। তো আমরা আশা করব যে আগামীতে আমরা যেটা পেয়েছি সেটা পর্যাপ্ত কি অপর্যাপ্ত সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু আমি এতটুকু মনে করি যে সেটাকে আমরা সঠিকভাবে তুলে ধরতে পারিনি, যে আমরা কোন প্রকল্পে কতটুকু খরচ করেছি বা কতটুকু মানুষের কল্যাণে সেটা ব্যয় হয়েছে, বিশেষ করে যারা জলবায়ু পরিবর্তনের শিকার। মাননীয় প্রতিমন্ত্রী, 25 কোটি নতুন গাছ লাগানোর টার্গেট নিয়েছে সরকার আগামী 25 বছরে। তবে বিভিন্ন সময় দেখা যায় যে বনাঞ্চল থেকে বা সরকারি গাছ বন খেকোদের হাতে চলে যাচ্ছে বা ভূমিদস্যুরা বিভিন্নভাবে সেগুলো দখল হয়ে যাচ্ছে। সুতরাং নতুন গাছ লাগানোর পাশাপাশি গাছটার পরিচর্যা নিয়ে প্রশ্ন উঠছে, সেই বিষয়ে কি আপনাদের কোনো প্ল্যান আছে? হ্যাঁ, আমরা ইতিমধ্যেই একটা সেল গঠন করেছি, টাস্ক ফোর্স, যারা এটা তত্ত্বাবধান করবে এবং মূল্যায়ন করবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু অগ্রাধিকার প্রকল্প, আমরা ইতিমধ্যেই 2-3টা বৈঠক করেছি প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে এই সরকার গঠন করার পরে। সুতরাং আমরা আশা করছি যে আমরা যে পরিকল্পনা নিচ্ছি তাতে আগামীতে গাছ রোপণ করার পরে সেটা গাছের পরিচর্যা, গাছের সুরক্ষা, সেগুলো নিশ্চিত করা হবে। এবং এই ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রে চেষ্টা করব গ্রামের হতদরিদ্র নারীদেরকে ইনভলভ করার জন্য, কারণ তারা অত্যন্ত আন্তরিক। সুতরাং তাদেরকে যদি ইনভলভ করা হয়, তাহলে তারা সরাসরি ব্যক্তিগত পর্যায়ে উপকৃত হবে, এবং আমরা অ্যাজ এ হোল আমরা আমাদের যে প্রকল্প সেটা আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবো। মাননীয় প্রতিমন্ত্রী, পলিথিন নিয়ে আগের সরকার বেশ কিছু বিতর্কের সম্মুখীন হয়েছিল এবং পলিথিন অপচনশীল, পরিবেশের জন্য ক্ষতিকর। সুতরাং পলিথিন নিয়ন্ত্রণে এবং পলিথিনকে আমরা কমপ্লিটলি বাদ দিয়েও আমাদের জীবন চালাতে পারছি না। সুতরাং পলিথিন নিয়ে এবং মূলত যে অপচনশীল বর্জ্য, এগুলো নিয়ে আপনাদের মন্ত্রণালয়ের কীরকম, মানে কীভাবে দেখবেন? দেখুন, বিএনপি আগে যখন 2001 সালে যখন সরকারে ছিল, তখন কিন্তু আমাদের যে মন্ত্রী ছিলেন মিস্টার শাহজাহান সিরাজ, উনি কিন্তু এইটা নিয়ে উদ্যোগ নিয়েছিলেন, এবং বলা চলে যে অনেকটাই আমরা পলিথিনকে নির্মূল করতে পেরেছিলাম। কিন্তু পরবর্তীতে আমাদের দেখা গেছে উদাসীনতা বা আমাদের বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমরা এটা ওইভাবে দেখভাল করতে পারিনি। আমরা নতুন সরকার গঠন করার পরে আমি মন্ত্রণালয়টা নিয়ে কথা বলেছি যে আমরা সিঙ্গেল ইউজ পলিথিন, যেটা মানে একবার ব্যবহারযোগ্য যে পলিথিন, সেটাকে আমরা যে কোনো মূল্যে এলিমিনেট করব। কারণ এটাতে আমাদের জলবদ্ধতা হচ্ছে, আমাদের ড্রেনের সমস্যার সমাধান হচ্ছে, আমাদের মাছের সমস্যা হচ্ছে, সব জায়গায় এটা একটা মারাত্মক নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে। সুতরাং আমরা মনে করি এটাকে আমরা যে কোনো মূল্যে বন্ধ করব, এবং যদি পলিথিনকে ব্যবহার করতে হয় সেটা বারবার ইউজ করা যায় সেই ধরনের যেগুলো আছে সেগুলোকে আমরা হয়তো দেখব। তবে এই ক্ষেত্রে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে আমরা যে কাজগুলো করছি তাদের স্বার্থের জন্য এবং আমাদের দেশের একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। আমরা মনে করি এক্ষেত্রে পলিথিনকে যদি নির্মূল করতে হয়, আমাদের সবার আগে সচেতনতাকে বেশি করে বৃদ্ধি করতে হবে, এবং এর যে নেগেটিভ যে সাইডগুলো আছে, যে নেতিবাচক যে প্রভাবগুলো আছে, সেগুলোকে মানুষকে বোঝাতে পারলে মানুষও কিন্তু সরে আসবে। এবং উন্নত দেশগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি একটা দোকানে গেলে একটা পলিথিন কিনলে আপনাকে কিন্তু সার্চ করতেছে
করতেছে, যেটা আগে কমপ্লিমেন্টারি ছিল। আমাদের আড়ং সহ কিছু দোকান কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু, যদি আপনি একটা বাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে যান তাহলে তারা কিন্তু আপনাকে একটা বেনিফিট দিচ্ছে কিন্তু, মানে পলিথিন মানে ব্যাগ নিয়ে আসার জন্য। তো এইটা কিন্তু আমরা মনে করি যে কর্পোরেট রেসপন্সিবিলিটি অনেক সংস্থা কিন্তু এগিয়ে আসছে। আমরা যদি সবাই সচেতন হই তাহলে আমাদের স্বার্থেই আমরা মনে করি আমরা পলিথিনকে বন্ধ করতে পারবো এবং আমাদের একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে পারবো। মাননীয় প্রতিমন্ত্রী, আরেকটি প্রশ্ন, ঢাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য অনেকটাই বিষাক্ত বলা চলে, প্রায় দিনই আমাদের AQI স্কোর খুবই হাই থাকে। সো ঢাকার বাতাসকে অ্যাকচুয়ালি আমাদের ব্রিদেবল করার জন্য আপনাদের সরকার কি পদক্ষেপ নিতে পারে? দেখুন, এয়ার কোয়ালিটি রাতারাতি আমরা ঠিক করতে পারবো না, কারণ ঢাকার যে পেলোড ক্যাপাসিটি অর্থাৎ মানুষের যে সক্ষমতা, যে ধারণ ক্ষমতা, তার থেকে অনেক বেশি মানুষ বসবাস করে। সুতরাং এখানে বিভিন্নভাবে এগুলো হচ্ছে। আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করছি কয়েকটা জায়গায়, যেমন মনে করেন আমাদের যে বর্জ্যগুলো পোড়ানো হচ্ছে সেগুলো সঠিকভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে না, কাঁচা পাকা সব কিছু একসঙ্গে পোড়ানো হচ্ছে, যার জন্য এখানে গ্যাস বা এই যে বিষাক্ত যে ব্যাপারটা এটা অনেক বেশি হচ্ছে। তো আমরা চেষ্টা করছি, গতকালও আমি চায়না একটা কোম্পানির সাথে কথা বলেছি, এর আগে জাপান সহ বিভিন্ন দেশ আমাদের কাছে আসছে, তারা টেকনোলজি নিয়ে আমাদের সাপোর্ট দিচ্ছে। আমরাও আন্তরিক যে কিভাবে এই মানে দূষণ যে আমরা যেগুলো ছড়াচ্ছি সেগুলো কীভাবে কমায় আনতে পারি, কারণ দূষণ কমাতে পারলেই আমাদের বাতাসের কোয়ালিটিটা ভালো আসবে। এখন আমাদের পুরনো গাড়িগুলো আছে, আমরা নিজেরা মানে টাকা বানানোর জন্য দেখা যাচ্ছে রং করে সেটাকে চালানোর চেষ্টা করছি, সেখান থেকে ধোঁয়া আসতেছে। আবার লো কোয়ালিটির মোবিল টোবিল এগুলো ব্যবহার করা হচ্ছে, সেখানেও কালো ধোঁয়া আসতেছে। আর সবচেয়ে বড় কথা যে কনস্ট্রাকশনগুলো হচ্ছে সেগুলোর কোনো সমন্বয় নাই, একটা প্রকল্প দীর্ঘদিন থেকে চলছে, তো সেগুলো নিয়ে সমস্যা আছে। আজকে সকালে যখন আমি ঢাকা থেকে বের হই তখন দেখলাম ঢাকার রাস্তায় কিন্তু পানি দিয়ে ভিজানো হচ্ছে সকালবেলায়। আমি 6:30টার সময় এটা দেখলাম যে আমাদের বেলি রোডের দিকে আমি দেখলাম ওইখানে দিচ্ছে। তো আমরা যদি আসলে খেয়াল করি বা যদি আন্তরিক হই তাহলে দুর্নীতিমুক্তভাবে যদি আমরা যদি এগুলো কাজ করতে পারি এবং নির্মমভাবে করতে পারি তাহলে আমি মনে করি যে এগুলোকে কমিয়ে আনা সম্ভব হবে। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় এগুলো নিয়ে আইডেন্টিফাই করছে যে কোন কোন সেক্টরে কাজ করলে মোটা দাগে আমরা এগুলোকে সহনীয় করতে পারবো, কারণ আমাদের সমস্যা সীমাহীন, কিন্তু আমাদের শুরু করতে হবে। আমরা যদি শুরু করি তাহলে ইনশাল্লাহ আমরা এটা শেষ করতে পারবো। ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, আরেকটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিএনপি সরকারের অবস্থান কিন্তু সবসময় নেগেটিভ ছিল। সো বর্তমানে আপনারা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে কি ভাবছেন? সরকারের কি দেখুন, পরিকল্পনা আছে? রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমি ব্যক্তিগতভাবে একজন পরিবেশ কর্মী হিসেবে আমি এটার বিপক্ষে ছিলাম, কারণ এটা সুন্দরবনের পাশে এবং একটা বড় নদীর পাশে। এখানকার যে বর্জ্য সেগুলো নদীতে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেটা নিয়ে আমরা কাজ করতে গিয়ে বর্তমান যে এটা হয়েছে, তাদের এখানে প্ল্যান ছিল যে 660 মেগাওয়াটের 4টা প্রকল্প, তারা দুটো করছে, তারা 1320 মেগাওয়াট করেছে। এখনও কিন্তু এখানে আরও অর্ধেকের বেশি জায়গা এখানে খালি রয়েছে। আমি গত পরশু এটা ভিজিট করেছিলাম দেখার জন্য যে তারা কীভাবে করছে। তারা সত্যিকার অর্থে যেটা করছে, উন্নত মানের কয়লা তারা আমদানি করছে এবং আপনি দেখেন যে কালো ধোঁয়া কিন্তু বের হচ্ছে না, ম্যাক্সিমাম সাদা ধোঁয়া বেরোচ্ছে। তো আমি তাদেরকে বলেছি যতক্ষণ পর্যন্ত আপনারা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ড্যামেজ তো হবেই, এই ধরনের প্রকল্প সারা পৃথিবী সরে আসতেছে, কারণ এটাতে কয়লাতে ড্যামেজ আছে, এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। সুতরাং আমরা এটাকে উৎসাহিত করি না বা এটা সবসময় সারা পৃথিবী এটাকে বর্জন করছে, সুতরাং আমাদের এটা নিয়ে চিন্তা করার সুযোগ নাই। কিন্তু বিগত সরকার একটা পরিকল্পনা করেছিল যে 60 ভাগ বিদ্যুৎ তারা কয়লা থেকে উৎপাদন করবে। এই প্রকল্প নেওয়ার কারণে দেখা গেছে অনেক জায়গায় এই প্রকল্পগুলো হয়েছে। এখন যেহেতু একটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে, রাতারাতি তো বন্ধ করা সম্ভব না। তারপরেও আমাদের পরিবেশের যারা আছে তাদেরকে আমি বলেছি, এটা যারা CEGIS যারা এখানে সার্টিফিকেট দিচ্ছে তাদের সাথে আমরা কথা বলেছি যে মেক শিওর যে তারা সঠিক কোয়ালিটি তারা মেনটেন করতেছে, বিশেষ করে নদীতে যেন তারা ওই বিষাক্ত পানি যেন না ছাড়ে বা ইটিপিটা যেন ঠিকমতো চালু থাকে, পরিশোধিত করে যেন এগুলো করে। তো আমরা মনে করি যদি আমরা দেখভাল করি তাহলে তো আমরা এই ড্যামেজটা কিছু কমায় আনতে পারবো। আর যেহেতু একটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে, একটা জয়েন্টমেন্ট হয়েছে, একটা সরকার কিন্তু রাতারাতি এটা বন্ধ করতে পারবে না। আমরা চেষ্টা করব আস্তে আস্তে আমাদের যে নবায়নযোগ্য জ্বালানি সেগুলো নিয়ে আমরা কাজ করছি, বিশেষ করে আমাদের টাইডাল বেস, তারপরে আপনার যে আমাদের যে সোলার এনার্জি, আমাদের যে ইয়ে যেটা মানে আমাদের এয়ার উইন্ডমিল যেটা আর কি, তো উইন্ড, এয়ার অ্যান্ড সোলার এইগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি। তো আমরা আশা করি যে খুব দ্রুতই আমরা একটা ফল পাবো। আমাদের রামপালে বাকি যে জায়গাটা আছে সেখানে আমরা সোলার এনার্জি নিয়ে চিন্তা করতেছি 662 মেগাওয়াট। তো সুতরাং আমরা সব কিছু মিলে কিন্তু আমরা এগুলো নিয়ে চিন্তা করছি যে কোনভাবে আগানো যায় বা কীভাবে এটাকে মিনিমাইজ করা যায়। কারণ আমাদের একটা স্লোগান নির্বাচনের সময় সবাই জানেন যে সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশের সাথে সুরক্ষা করেই আমাদের প্রকল্পকে আগায় নিব। অর্থাৎ মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বলতে যাচ্ছেন যে রামপাল পাওয়ার প্ল্যান্টের অন্য জায়গাতে আপনারা মূলত সোলার অর্থাৎ নবায়নযোগ্য শক্তির চিন্তাধারা করছেন আপনারা একই জায়গাতেই। হ্যাঁ, না এখন দেশের যে আমাদের জ্বালানির যে মানে প্রয়োজনীয়তা আছে, রামপাল কিন্তু এখন 10% তারা সাপ্লাই দিচ্ছে টোটাল ন্যাশনাল গ্রিডে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা যে কোয়ালিটি কোলের কথা বলেছিল সেটা তারা মেনটেন করছে। এখন আমরা এখানে চেষ্টা করব, যেহেতু আমরা নতুন সরকার গঠন করেছে, আমরা এখনও জানি না যে তারা কতটুকু এখানে এইটা নিয়ে তারা মানে পরিবেশ বান্ধব বা তারা এই যে ব্যাপারটা এটা কতটুকু তারা সক্ষমভাবে করছে। আমি গত পরশু তাদেরকে বলেছি যে একটা কোম্পানি দিকে বারবার যদি আপনি যদি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করেন তাহলে কিন্তু আপনি সঠিক ফলটা পাবেন না।
তো আমি বলেছি যে একটা নতুন কোম্পানিকে দেওয়ার জন্য তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে যে প্রক্রিয়াটা সঠিক আছে কি না। এবং পাশাপাশি আমাদের পরিবেশ অধিদপ্তরকে আমি বলেছি যে প্রত্যেকটা প্ল্যান্ট আমরা ভিজিট করব এবং আমরা এটা নিয়ে কাজ করবো। যেমন আজকে সকালে আমার একটা ফোন আসছে মনে করেন আপনার নাটোর থেকে, ওখানে অপরিকল্পিতভাবে পুকুর খনন করা হচ্ছে এবং এগুলো দিয়ে বিক্রি করা হচ্ছে, বালু বিক্রি করা হচ্ছে বা এগুলো করা হচ্ছে। আমি মন্ত্রণালয়ের মাধ্যমে আজকে কিন্তু নির্দেশনা দিয়েছি ওটাকে দেখভাল করার জন্য। আমরা যেহেতু একটা মানুষের ম্যান্ডেট নিয়ে আসছি, সুতরাং মানুষের প্রতি দায়বদ্ধতা বা দেশের প্রতি দায়বদ্ধতা আমাদের আছে। সেই দায়বদ্ধতা থেকে আমরা চেষ্টা করব সর্বোত্তকভাবে এই পরিবেশকে সুরক্ষা করার জন্য এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করেই আমাদের কর্মকাণ্ডগুলোকে চালানোর জন্য।